আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হবে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বা থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল। তো আমরা ফার্স্ট ল থেকে পরবর্তীতে গেছিলাম এনট্রপিতে। এনট্রপির সম্পূর্ণটা আমরা আগের ভিডিওর মধ্যে প্রবলেম সহ আর কি শেষ করছিলাম। আশা করি সেখানে আমাদের কোনো প্রকার কোনো প্রবলেম নাই। তো আজকে থেকে আমরা শুরু করব থার্মোডাইনামিক্সের সেকেন্ড সূত্র। তো সেকেন্ড সূত্রটা শুরু করার আগে আর কি আমরা একটা ফ্যাক্ট দেখি যে কি কারণে সেকেন্ড সূত্রটার প্রয়োজন হলো। আচ্ছা, আমি প্রথমে দেখি একটা বক্স দেখি। এই বক্স আঁকা লাগবে না, মোটামুটি একটা রাফলি একটা স্ট্রাকচার আঁকি, ঠিক আছে? এখানে এখানে এই যে আমার দুইটা বক্স দুইটা বক্স এটার মধ্যে আমার শুরুতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল, আর এখানে শুরুতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল। তো আমি যখন এখানকার দুইটা সংযোগ স্থলের মধ্যে যে আমার স্টপ ককটা ছিল সেটা যদি আমি ওপেন করে দেই, আর মাঝখানটা যদি থার্মালি কন্ডাক্টিং হয়, তার মানে মাঝখানের পার্টটা যদি আমার হিট ফ্লোর উপযোগী হয়, তখন কি হবে? এখান থেকে হিট গুলা ডান পাশের যে আমার তোমার ইয়াটা আছে, সিলিন্ডার বা চেম্বারটা আছে, সেই সিলিন্ডার বা চেম্বারে হিট ফ্লো করবে। আচ্ছা, তো এটা কি আমাকে ফার্স্ট ফ্লো কিন্তু এটা অনুমতি দেয় যে আমার হিট ফ্লোটা মানে আমার 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতেও ফ্লো হতে পারে, আবার 100 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতেও ফ্লো হইতে পারে। তার মানে দেখো এখানে আমার যদি এটা যদি 50-50 আর কি হবে, এটা হচ্ছে হিট ফ্লো হয়ে 50-50 হবে। সাধারণত 100 ডিগ্রি মানে যেটার তাপমাত্রা বেশি থাকবে, যেটার টেম্পারেচার বেশি থাকবে, সেখান থেকে যেটার টেম্পারেচার কম থাকবে সেদিক দিয়ে হিটটা ফ্লো করবে। তো এটা হিট ফ্লো হওয়ার পরে 50-50 হয়ে যাবে। আচ্ছা, এবার আমাকে কিন্তু ফার্স্ট লো বলে জাস্ট এনার্জি ট্রান্সফার সহজ, তার মানে আমার এখান থেকে 100 থেকে 0-তে যেভাবে হচ্ছে আমার পসিবল হিট ট্রান্সফার হওয়া, ঠিক একইভাবে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে আমার হিট ট্রান্সফার হওয়া পসিবল। তার মানে আমাকে ফার্স্ট লো কিন্তু বলতেছে 0 to 100 ডিগ্রি এটা যেমন এটাও কিন্তু পসিবল, মানে যেখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সেখান থেকে কিছু গ্যাসিয়াস মলিকিউলও 100 ডিগ্রি সেলসিয়াসে ট্রান্সফার হইতে পারে। বাট এটা কিন্তু ঘটে না। এটা কেন ঘটে না? বিকজ রিভার্স, এই যে আমার 0 থেকে 100-তে যাওয়ার যে প্রসেসটা, সেই রিভার্স প্রসেসটা কিন্তু নন স্পন্টেনিয়াস। এই রিভার্স প্রসেসটা নন স্পন্টেনিয়াস। তার আগেরটা স্পন্টেনিয়াস ছিল, মানে 100 থেকে 0-তে যাওয়াটা সেটা স্পন্টেনিয়াস ছিল। বাট এই যে 0 থেকে 100-তে দেওয়া জিনিসটা নন স্পন্টেনিয়াস। আচ্ছা, তো ব্যাপারটা হইলো, তার মানে আমাকে সেকেন্ডও বলতেছে যে আমার এনার্জি ফ্লো হইতে পারে, বাট এনার্জি ফ্লোটা কিন্তু সব দিকে হবে না। মানে 0 থেকে 100 দিয়ে কিন্তু এনার্জি ফ্লোটা হচ্ছে না। কি কারণে হচ্ছে না সেটা আমরা ব্যাখ্যা করছিলাম আমার এই বর্তমান ভিডিওর আগের আরেকটা ভিডিওর মধ্যে। সেটাতে আমি এনট্রপি জিনিসটা ব্যাখ্যা করছি যে এনট্রপি যেখানে বৃদ্ধি পাবে সেখানে হচ্ছে আমার হিট ফ্লো যাবে। আচ্ছা, এনট্রপি ফ্যাক্টটা হয়তো আমরা তার আগের ভিডিওতে বুঝছি আর কি, যে এনট্রপি জিনিসটা কি। এনট্রপি ওয়ান কাইন্ড অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা সবসময় যেখানে বেশি বিশৃঙ্খল অবস্থা বা মোস্ট কম্বিনেশন যেখানে এক্সিস্ট করে, মোস্ট কম্বিনেশন যেখানে এক্সিস্ট করে সেখানেই এনট্রপি বৃদ্ধি পায় এবং আমার প্রসেসটা সেই দিকে ধাবিত হয় বা সেই দিকেই আমার অ্যাপ্রোচ করে। তো আমি দেখি যে আমার বর্তমানে সেকেন্ড ল স্টেটমেন্টটা কি। যদি এনট্রপির আলোকে আমার সেকেন্ড ল স্টেটমেন্টটা দিতে হয়, স্টেটমেন্ট ফর সেকেন্ড ল, স্টেটমেন্ট ফর সেকেন্ড ল, সেকেন্ড ল এর স্টেটমেন্টটা কিরকম? সেকেন্ড ল স্টেটমেন্টটা আমি দেখি যে when changes occur within a closed system, আমার ক্লোজ সিস্টেম হইতে হবে। কিন্তু ক্লোজ সিস্টেম মানে কি, আমার এখানে আমি যে সিস্টেমটাকে ডিফাইন করব সেই সিস্টেমটা শুধুমাত্র তার ইন্টারনাল পরিবেশের সাথে আর কি আমার শক্তি এবং ভর, ম্যাস এন্ড এনার্জি এক্সচেঞ্জ করতে পারবে উইদিন আ ক্লোজ সিস্টেম।
its entropy either increases for irreversible process, এটা বলছি আমি for irreversible process। আচ্ছা, ইরিভার্সিবল প্রসেস জিনিসটা কি? এটা হচ্ছে যেটা নন স্পন্টেনিয়াস আর কি, আমি মানে সরি, যেটা ইরিভার্সিবল প্রসেস সেটা কিন্তু হচ্ছে আমার স্পন্টেনিয়াস। আচ্ছা, ইরিভার্সিবল প্রসেসটা কিন্তু আমার স্পন্টেনিয়াস একটা প্রসেস, অর রিমেইনস কনস্ট্যান্ট ফর রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট থাকে, আর ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এটা ইনক্রিজ করে। আচ্ছা ওকে, তো এটা বলছে এবং ইট নেভার ডিক্রিজেস, ইট নেভার ডিক্রিজেস, এটা হচ্ছে আমার সেকেন্ড ল এর কিন্তু স্টেটমেন্টটা হচ্ছে এটা। তার মানে আমার নন স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে, মানে যেটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস, সেটা হলো আমার একটা স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে যদি এন্ট্রপি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে আমার প্রসেসটা আর কি ঘটবে আর কি, আমার এন্ট্রপি ইনক্রিজ করবে স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে, আর রিমেইনস কনস্ট্যান্ট ফর রিভার্সিবল প্রসেস। আর আর যদি আমার একটা রিভার্সিবল প্রসেস থাকে বা প্রত্যাগামী প্রক্রিয়া থাকে, সেগুলো হচ্ছে আমার কনস্ট্যান্ট থাকে। ইট নেভার ডিক্রিজ, কখনোই কোনো একটা ক্লোজড সিস্টেমের এন্ট্রপি কখনোই বৃদ্ধি পায় হ্রাস পায় না। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারলাম। তো এটাকে আমি যদি সিম্বলিক্যালি প্রকাশ করি, সেটা হচ্ছে ডেল এস গ্রেটার অর ইকুয়াল জিরো। ওকে, ডেল এস গ্রেটার অর ইকুয়াল জিরো। আচ্ছা, তো আমি তো এখানে ইয়াটা করলাম, আমি সেকেন্ড ল স্টেটমেন্টটা বুঝলাম। তো আচ্ছা, আমি এখানে দেখি, আমি উপরে যে একটা উদাহরণ দিচ্ছিলাম, উপরে উদাহরণটাতে কি দিছিলাম, যে আমার যে রিভার্স প্রসেসটা আছে, রিভার্স প্রসেসটা কিন্তু নন স্পন্টেনিয়াস। তার মানে আমি যদি রিভার্স প্রসেসটা করতে যাই, আমাকে ফায়ারের দিক থেকে কোনো প্রকার হিট অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু স্পন্টেনিয়াসলি ঘটবে না। স্পন্টেনিয়াসলি ঘটাইতে হলে আমার কোনো একটা, মানে আমি যদি ঘটাইতে চাই, এটা তো স্পন্টেনিয়াস না, নন স্পন্টেনিয়াস অবশ্যই, বাট আমি যদি এটাকে ঘটাইতে চাই তাহলে কিন্তু আমার ফায়ারের থেকে কোনো প্রকারের একটা এনার্জি বা হিট কিছু একটা দিতে হবে। ফায়ারের থেকে কোনো ওয়ার্ক ডানও করতে হইতে পারে, বাইরে থেকে কোনো প্রকার ওয়ার্ক ডান করতে হইতে পারে, বা বাইরে থেকে কোনো আমার বাহ্যিক কোনো শক্তি দিতে হইতে পারে। তো আমি এই জিনিসটাকে একটা ফ্যাক্টের মাধ্যমে প্রকাশ করি। তার মানে আমার ফার্স্ট ল বলে হচ্ছে হিট আর ওয়ার্ক হচ্ছে ইকুইভ্যালেন্ট, হিট আর ওয়ার্ক হচ্ছে ইকুইভ্যালেন্ট। তার মানে হিট থেকে ওয়ার্কে কনভার্ট যেমন হওয়া যায়, ওয়ার্ক থেকে তেমন হিটেও কনভার্ট হওয়া যায়। বাট সেকেন্ড ল এর আমাকে কি বলতেছে ওরা? সেকেন্ড ল বলতেছে হচ্ছে অল ওয়ার্ক ক্যান বি কনভার্টেড টু হিট, বাট অল হিট cannot be converted to work। আচ্ছা, তো আমি কিন্তু অল হিট ক্যানট বি কনভার্টেড টু ওয়ার্ক, এটা কেন সম্ভব না? কারণ রিভার্স প্রসেসটা স্পন্টেনিয়াস না, এটা একটা নন স্পন্টেনিয়াস প্রসেস, এখানে আমার বাইরে থেকে কোনো প্রকার কিছু একটা করতে হবে। বাট অল হিট ক্যানট বি কনভার্টেড টু ওয়ার্ক, এটা কখনোই সম্ভব না, মানে উল্টা প্রসেসটা কখনোই পসিবল না। তো আমার এখন আমি আসি একটা প্রক্রিয়া, যেটাকে বলবো আমি হিট ইঞ্জিন। আমি একটা প্রসেসর, এটা হচ্ছে আমার হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন পাওয়াটা কিরকম? হিট ইঞ্জিনে কি করা হয়? হিট ইঞ্জিনে করা হয় হচ্ছে আমার হিটকে ওয়ার্কের মধ্যে, হিটকে ওয়ার্কে কনভার্ট করা হয়। মানে যে আমার সেকেন্ড ল এর যে পরের স্টেটমেন্টটা, সেটা আর কি বোঝাচ্ছে যে আমার হিটকে ওয়ার্কে কনভার্ট করা হয়। তার মানে হিট ইঞ্জিন আমি যদি কোনো প্রকারের হিট অ্যাড করি, তো সেটা আমার
বাহ্যিক কোনো ওয়ার্ক ডানের মধ্যে কনভার্ট হবে, মানে হিটকে সবসময় ওয়ার্কে কনভার্ট করা যাতে পসিবল সেজন্য একটা হিট ইঞ্জিনকে আর কি আমরা কাজ করি। হিট ইঞ্জিনের কাজই হচ্ছে হিটকে ওয়ার্কে কনভার্ট করা। তো আমি একটা সোর্স দেখি, হ্যাঁ, মানে মনে করো আমার কাছে একটা সোর্স আছে, হিট ইঞ্জিন কেমনে কাজ করে জাস্ট এটা একটা উদাহরণ দিচ্ছি। এই সোর্সের মধ্যে আমি কিছু হিট দিচ্ছি, হ্যাঁ, এখান থেকে আমার হিট আসছে, মনে করি এটার টেম্পারেচার হচ্ছে T1, এখান থেকে আমি হিট দিচ্ছি একটা ইঞ্জিনের মধ্যে, এখান থেকে আমি একটা ইঞ্জিনের মধ্যে হিট দিচ্ছি। ইঞ্জিনে হিট দিলে আমার এখান থেকে কিছু পরিমাণ ওয়ার্ক ডান হবে বাইরে, আর কিছু পরিমাণ হিট হচ্ছে আমার ডিসিপেট ডিসিপেট হবে বা অপচয় হবে। আর এখানে হচ্ছে আমার আছে সিঙ্ক। সিঙ্ক মানে হচ্ছে তাপ যেখানে বা হিট যেখানে আর কি আমার আর কি হয়, এক্সট্রাক্ট হয় আর কি। সিঙ্কের টেম্পারেচার মনে করো T2, ঠিক আছে? তো W ইকুয়াল টু Q1 মাইনাস Q2, ঠিক আছে? দেখো আমি এখানে Q1 পরিমাণ হিট দিছি, Q1 পরিমাণ হিট থেকে Q2 পরিমাণ হিট এক্সট্রাক্ট হয়ে গেছে এবং বাকি থাকতে হচ্ছে W পরিমাণ ওয়ার্ক। তার মানে আমার ওয়ার্ক ডান হচ্ছে W ইকুয়াল টু Q1 মাইনাস Q2। আচ্ছা, ওকে, তো এবার আমি আসবো এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি ব্যাপারটা কি? এফিসিয়েন্সি হচ্ছে কর্মদক্ষতা, বাংলায় বলে এটা কি কর্মদক্ষতা। এফিসিয়েন্সি ব্যাপারটা কিরকম? এফিসিয়েন্সি ব্যাপারটা হচ্ছে ওয়ার্ক ডান ডিভাইডেড বাই হিট গিভেন ইন্টু 100%, ঠিক আছে? ওয়ার্ক ডান কত এখানে? ডাব্লিউ বাই হিট গিভেন কত Q1 ইন্টু কত 100%, কত হচ্ছে Q1 মাইনাস Q2 বাই Q1, কত 1 মাইনাস Q2 বাই Q1। এটা হচ্ছে আমার হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি। আচ্ছা, এবার আসবো Q2 মাইনাস Q1 কে আমরা পরবর্তীতে লিখবো T2 মাইনাস T1, মানে টেম্পারেচারের আকারে লিখবো। এই জিনিসটা কিভাবে আসে সেটা আমরা পরবর্তীতে কিছু উদাহরণের মাধ্যমে দেখবো আর কি। আচ্ছা, ওকে, এবার আমি আসি হিট ইঞ্জিনের কিছু ফ্যাক্টে বা হিট ইঞ্জিনের কিছু প্রকার ভেদে। হিট ইঞ্জিন কিছু কাজ করে, হিট ইঞ্জিনের একটা উদাহরণ দেখবো হিট ইঞ্জিন কেমনে কাজ করে, ওয়ান স্ট্রোক ইঞ্জিন, টু স্ট্রোক ইঞ্জিন, এবারটা কি দেখি। হিট ইঞ্জিন, হিট ইঞ্জিন। আচ্ছা, হিট ইঞ্জিন ব্যাপারটা কেমন দেখো, আমি এখানে আমার একটা থার্মাল রিজার্ভয়ার আছে মনে করো, থার্মাল রিজার্ভয়ারই বলতে পারো, থার্মাল রিজার্ভয়ার আছে মনে করো, এখানে আমি হিট দিছি, ঠিক আছে? এই থার্মাল রিজার্ভয়ারের মধ্যে আমার হিট অ্যাপ্লাই হিট দিছি আর কি। তো হিট দেওয়ার পরে আমি এখানে আমার হিটের সাথে একটা হ্যান্ডেল বা প্যাডেলের মতো লাগানো আছে, জাস্ট এখানে একটা আমার ইঞ্জিনের চাকা আছে মনে করো, ঠিক আছে? হিট দেওয়ার পরে কি এটা এক্সপ্যান্ড করবে না? তো যদি এক্সপ্যান্ড করে আমার এই অংশটা মনে করো যে মুভেবল, এই পার্টটা মনে করো মুভেবল, মানে মুভ করতে পারে। যদি এই পাশটা মুভ করে তাহলে আমার এটা কি সামনে আগাচ্ছে না? এই যে আমার যেই চাকাটা আছে বা হুইলটা আছে, হুইলটা কি সামনে আগাচ্ছে। তো যদি এই চাকা বা হুইলটা সামনে আগায় তার মানে কি আমার এক্সপ্যান্ড করার সময় সামনে গেল, আবার যখন জিনিসটা মানে ব্যাপারটা আর কি আশা করি বুঝতে পারতেছো যে ব্যাপারটা, এটা সামনে আগাবে আবার পিছনে যাবে, সামনে আগাবে আবার পিছনে যাবে, কারণ কি এটা সম্প্রসারিত হচ্ছে আবার সংকুচিত হচ্ছে, প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন, তার মানে এটা এমন 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 করে আস্তে আস্তে আগাবে। এটা হচ্ছে আমার ওয়ান স্ট্রোক ইঞ্জিন, মানে ওয়ান এক্সপানশন ওয়ান কম্প্রেশন, এটা হচ্ছে ওয়ান সাইকেল, ওয়ান এক্সপানশন ওয়ান কম্প্রেশন, ওয়ান কম্প্রেশন ওয়ান এক্সপানশন ওয়ান কম্প্রেশন, এটা হচ্ছে আমার ওয়ান স্ট্রোক। আর টু স্ট্রোক ইঞ্জিন কোনগুলো? টু স্ট্রোক ইঞ্জিন হচ্ছে আমার যেখানে সংকোচন প্রসারণের ব্যাপারটা দুই ধাপে ঘটে আর কি, এখানে 4 স্টেপসে ঘটে আর কি। মনে করো দুইটা যদি সংকোচন হয় আর যদি দুইটা প্রসারণ হয় তখন আমি সেটাকে বলবো হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিন। আচ্ছা, টু স্ট্রোক ইঞ্জিন। আর এটা হচ্ছে ওয়ান স্ট্রোক ইঞ্জিন। ওয়ান স্ট্রোক মানে কি ওয়ান
এক্সপ্যানশন অ্যান্ড ওয়ান কম্প্রেশন, আর ওয়ান এক্সপ্যানশন অ্যান্ড ওয়ান অ্যান্ড হচ্ছে টু কম্প্রেশন অ্যান্ড টু এক্সপ্যানশন হচ্ছে তোমার টু স্ট্রোক ইঞ্জিন। আচ্ছা, এখন আমি একটা টু স্ট্রোক ইঞ্জিনের একটা এক্সাম্পল দেখি আর কি। টু স্ট্রোক ইঞ্জিন জিনিসটা লিখলাম না যে কেমনে কি, আর আমি একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল অফ টু স্ট্রোক ইঞ্জিন। আচ্ছা, দেখা যাচ্ছে না। এক্সাম্পল অফ টু স্ট্রোক ইঞ্জিন। আচ্ছা, এটা দেখতে হলে দেখো, আমি শেপ নিই। এখানে মনে করো আমার পিভি ডায়াগ্রাম একটা, ঠিক আছে? পিভি ডায়াগ্রামের মধ্যে এ থেকে বিতে গেছে, বি থেকে, আচ্ছা আমার এখন হাত দিয়ে এঁকে ফেলো এটা, আর আমি এটাকে স্ট্রেট লাইন ধরো আর কি। আমার ইনটু শেপ অপশনটা কেন কাজ করতেছে না জানি না। আচ্ছা, এ টু বি, বি টু সি, সি টু ডি। মনে করো আমার শুরুতে ভলিউম ছিল ভি নট, পরবর্তীতে আমার ভলিউম হয়েছে টু ভি নট। শুরুতে আমার প্রেসার ছিল পি নট, পরবর্তীতে আমার প্রেসার হয়েছে টু পি নট, ঠিক আছে? তো আমার এখানে আমি যদি কোঅর্ডিনেট সিস্টেমটা দেখি, আমার যে এ পয়েন্টটা আছে, এ পয়েন্টের মধ্যে কি পি নট আর ভি নট এবং পি নট বলা যায়, তাই না? এটাতে মনে করো পি, এই কোঅর্ডিনেট সিস্টেমটার মধ্যে আমার এ পয়েন্টটা হচ্ছে মনে করো যে পি নট, ভি নট, টি নট, ওকে। আর এটা মনে করো যে টু পি নট, ভি নট, আর এটা হচ্ছে টু টি নট। কি কারণে টু টি নট? দেখো, ভলিউম কনস্ট্যান্ট, ঠিক আছে? ভলিউম কনস্ট্যান্ট, বাট আমি প্রেসার বাড়াইছি, তো টি সমানুপাতিক টি হবে, তখন পি প্রপোর্শনাল টু টি হবে। তো টু পি নট, ভি নট আর টু টি নট। আর সি পয়েন্টে দেখো, সি পয়েন্টে কি হবে? টু পি নট, টু ভি নট অ্যান্ড ফোর টি নট। কি কারণে ফোর টি নট হয়েছে আশা করি বুঝতে পারছো, কারণ এখানের মধ্যে আমি প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখা আর কি, জাস্ট ভলিউমটাকে বাড়াইছি। এক্ষেত্রে আমার চাপ প্রক্রিয়া ঘটছে একটা, সরি হ্যাঁ, সমচাপ প্রক্রিয়া। তো ভি সমানুপাতিক টি তখন হইতেছে, যেহেতু আমি ভলিউম আহ ডাবল করছি, এখানে ভলিউম যেহেতু এখানে আমি ডাবল করছি, সেহেতু আমার টু ভি নট আর এখানে ফোরটি নট হয়ে গেছে, এখানে ফোরটি নট হয়ে গেছে। আর এই ক্ষেত্রে আমি হচ্ছে তোমার প্রেসার কমাই দিচ্ছি। প্রেসার কমাই দিলে কত হবে? পি নট, টু পি নট অ্যান্ড টু টি নট। কারণ এখানে আমি আমার প্রেসার অর্ধেক করে দিচ্ছি, অর্ধেক করে দিলে কি হবে? আমার টেম্পারেচারটা ফোরটি নট থেকে টু টি নট হয়ে যাবে। আচ্ছা, ওকে। তো এবার আমি এটা দেখলাম একটা জাস্ট টু স্ট্রোক ইঞ্জিনের জাস্ট একটা এক্সাম্পল। এবার আমি করব কি? এবার আমি এটার বিভিন্ন কেসে আমি আমার ওয়ার্ক ডানটা দেখবো। আচ্ছা, আমি এখানে ধরবো, আমি আমি আগে বলতেছি, এই কেসটার ক্ষেত্রে আমি ধরবো যদি আমার সিস্টেম কাজ করে সারাউন্ডিংস এর উপরে, তখন সেটা প্লাস। তো আমি আগে কি শিখছিলাম, আগের ভিডিও অনুসারে আমি আগের সবগুলো ভিডিওর মধ্যে এটা দেখছিলাম যে ডিইউ ইকুয়াল টু ডিকিউ প্লাস ডিডব্লিউ, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর আর কি, যখন কোনো সিস্টেম সারাউন্ডিংস এর উপরে, মানে যখন সারাউন্ডিংস কোনো সিস্টেমের উপরে কাজ করে, তখন এখানে ধরা হয়েছিল যে তোমার ডিডব্লিউ এর মানটা পজিটিভ। বাট এখানে আমি ধরবো যে মনে করো এখানে আমার ইকুয়েশনটা কিরকম হবে? ইকুয়েশনটা হবে ডি ইকুয়াল টু ডিকিউ মাইনাস ডিডব্লিউ। কারণ কি, আমার এখানে সিস্টেমটা হচ্ছে সারাউন্ডিংস এর উপরে কাজ করতেছে। কারণ আমার এখানকার এই যে সিস্টেমটা, তো এই সিস্টেমটা কি একটা হাতল। হাতল মানে একটা, এটাকে কি বলে, সামনে যেটা আর কি হ্যান্ডেল টাইপের আর কি, হ্যান্ডেল টাইপের জিনিসটা আর কি আমার কাজ করতেছে আমার একটা হুইলের উপরে বা চাকার উপরে। তো ডিইউ ইকুয়াল টু ডিকিউ মাইনাস ডিডব্লিউ ক্ষেত্রে লেখা যায়। তো এখান থেকে আমি কি লিখতে পারি? ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। আচ্ছা, এই ইকুয়েশনটার মধ্যে কিন্তু আমি আমার ডিডব্লিউ এর মানটা যদি প্লাস হয়, এখানে আমার ডিডব্লিউ প্লাস হবে যখন সিস্টেম সারাউন্ডিংস এর উপরে কাজ করে, সিস্টেম সারাউন্ডিংস এর উপর কাজ করে। আমি ইকুয়েশনটাকে জাস্ট একটু ঘুরায় লিখলাম, এই জিনিসটা ঘুরায় লিখলে এই জিনিসটা লেখা যাচ্ছে সিস্টেম সারাউন্ডিংস এর উপরে ড্রিঙ্কস এর উপর কাজ করে।
এখানে এটা প্লাস ধরা হয়, যদি সিস্টেম সারাউন্ডিংস এর উপরে কাজ করে তখন সেটাকে প্লাস ধরা হয়, ঠিক আছে। তো এখানে মনে করো এখন আমি এই ইকুয়েশনটা অনুসারে আমি একটা চার্ট লিখবো, আমার পাশের যে গ্রাফটা আছে পাশের এই গ্রাফটা থেকে কিছু চার্ট লিখবো। এখানে মনে করো আমার ডেল ইউ লেখা, এখানে মনে করো আমার ডাব্লিউ লেখা, এখানে মনে করো আমার কিউ লেখা, ঠিক আছে। তো হচ্ছে আমি আলাদা করে নিলাম, চ্যাট বক্স সরতেছে না। আচ্ছা ওকে, দাঁড়াও ওয়েট, সরছে। আচ্ছা দেখো আমার এ থেকে বি তে যখন গেছে, এই যে এইটা এই অনুসারে এখানে যে আমার গ্রাফটা আছে এই গ্রাফটা অনুসারে এ থেকে বি তে যখন গেছে, ঠিক আছে, তখন আমার ডেল ইউ এর মান কত? ডেল ইউ এর মানটা আমি আগে থেকে কি জানি, আগে থেকে জানি হচ্ছে এনসিভিডিটি, জিনিসটা আগে থেকে জানি যে এনসিভিডিটি, ডেল ইউ এর মান ইকুয়াল টু এনসিভিডিটি। এন এখানে 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমি কাজ করতেছি, ঠিক আছে, এটা আমি ধরে নিছি। আর সিভির মান কত, যদি হচ্ছে আমার এটা আমি কাজ করতেছি ইয়ার ক্ষেত্রে আর কি, এখানে আমি কাজ করতেছি তোমার 1 মোল গ্যাসের ক্ষেত্রে, তো এখানে 3/2 RT হবে। টেল ইউ এর মানটা এনসিভিডিটি না, তো হচ্ছে এটাকে আমি যদি আর কি ইউ ইকুয়াল টু কত সিভি ইন্টু টি বলা যায় আর কি, টি যদি হচ্ছে আমি শূন্য থেকে শুরু করি, তো এখানে আর কি কত হবে, সিভির মানটা হচ্ছে 3/2 ইন্টু আর, সেহেতু এটা 1.5 ধরছি আর কি সিভির মান। সিভির মান 1.5 কখন হবে, যদি হচ্ছে আমার 1 + 2/f, 1.5 কখন হয় জাস্ট একটা ক্যালকুলেশন করে দেখি। 1 + 2/f ইকুয়াল টু কত, 1.5, 2/f। তার মানে এটা আমি ধরছি গ্যাসটা এক পারমাণবিক গ্যাস, আমি ধরছি গ্যাসটা এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিভির মান হচ্ছে 3/2, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিভির মান হচ্ছে 3/2। তো এখানে আমি ডেল ইউ এর মানটা বসাবো 3/2 ইন্টু আর টি নট, কারণ এর থেকে যখন দিতে গেছে তখন আমার একটা সম আয়তন প্রক্রিয়া করছে, ঠিক আছে। আর হচ্ছে এখানে সম আয়তনটা ফ্যাক্ট না, আমি এটা আগেই বলছি যে ইন্টারনাল এনার্জি শুধুমাত্র ডিপেন্ড করে তার ইনিশিয়াল এবং ফাইনাল টেম্পারেচারের উপর। এখানে আমার ইনিশিয়াল টেম্পারেচার ছিল T0, ফাইনাল টেম্পারেচার ছিল 2T0। তো এখানে আমি এ থেকে বিতে যাওয়ার সময় আমার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে 3/2 ইন্টু আর 3/2 ইন্টু আর T0। আর ডাব্লিউ এর মান কত, ডাব্লিউ এর মান এখানে 0, কারণ এটা সম আয়তন প্রক্রিয়া। আর কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে আমি আগে বলছি কিউ এর মান হচ্ছে এখানে তোমার আহ এখানে কিউ এর মানটা হচ্ছে ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ কত, 3/2 ইন্টু আর টি নট। এটা হচ্ছে আমার এ থেকে বিতে যাওয়ার সময় কিউ এর চেঞ্জ আর কি, মানে হিট ট্রান্সফার। আচ্ছা এখন যদি আমি বি থেকে সিতে যাই, বি থেকে সিতে গেল কি ডেল ইউ এর মানটা এখানে কি টেম্পারেচার চেঞ্জ হয়েছে না, চেঞ্জ হয়ে কততে গেছে 4T0 আর 2T0। তো এই ক্ষেত্রে আমার 3/2 ইন্টু আর ইন্টু 2T0, ঠিক আছে। আর ওয়ার্ক ডান কত, ওয়ার্ক ডান আমি তো জানি যে পিভি ডায়াগ্রামের ক্ষেত্রে, পিভি ডায়াগ্রামের ক্ষেত্রে আমার ওয়ার্ক ডান হবে সবসময় তার এরিয়া আন্ডার দা কার্ভ। এই যে বি থেকে সি তে গেছে যে এরিয়াটা, বি থেকে সি তে যে কার্ভটা গেছে আমার, সেই কার্ভের নিচের পার্টটা, এখান থেকে আমার কি 2P0 এখানে হচ্ছে আমার পুরোটা দৈর্ঘ্য। আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে আমার V0 থেকে 2V0, তার মানে এতটুকের দৈর্ঘ্য হচ্ছে আমার V0 আর এতটুকের দৈর্ঘ্য হচ্ছে আমার P0। তো এখানে আমার এরিয়া আন্ডার, আচ্ছা এতটুকু তো আমি পিনট হিসাব করলে হবে না, আমি বলছি এরিয়া আন্ডার দ্য কার্ভ, এখানে সবটা করতে হবে। আমি তো ফুল সাইকেলেরটা একসাথে হিসাব করতেছি না, আমি জাস্ট বি থেকে সি তে যাওয়ার সময় যতদূর পরিমাণে ওয়ার্ক ডান হয় সেটা হিসাব করতেছি। তো আমার এখানে বি থেকে সি তে যাওয়ার সময় এরিয়া আন্ডার দ্য কার্ভ কত, এই যে এই সবটা এই 2P0 ইন্টু এখানকার V0। তো এখানে আমার আনসার হবে ওয়ার্ক ডান হবে কত 2P0 ইন্টু V0। আচ্ছা এবার আমি যদি এই দুইটাকে অ্যাড করি, ঠিক আছে, আমি যদি এই দুইটাকে অ্যাড করি তাহলে আমার আনসার আসবে, তাহলে আমার সামেশন করলে আমার সলিউশনটা আসবে কত 5RT0। 5RT0 কি হবে, P0 V0 ইকুয়াল টু কত, পিভি ইকুয়াল টু কত এনআরটি না, তো 2 ইন্টু
আর টি নট, তো 2 RT0 প্লাস 3 RT0 কত 5 RT0। এবার আসো সি থেকে ডিতে যাওয়ার সময়, সি থেকে ডিতে যাওয়ার সময় কত 3/2 ইন্টু, এখানে দেখো এখানে কি টেম্পারেচার হ্রাস পাইছে না, তো আমি কি বলছি ফাইনাল মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে ডেল ইউ এর ক্ষেত্রে হিসাব করতে হয়। তো এখানে আমার 3/2 ইন্টু আর মাইনাস 2T0, আর ওয়ার ডান কত 0, কারণ এটা সময় আয়তন প্রক্রিয়া, এই যে ভলিউম এখানে, ঠিক আছে, তার মানে ভলিউম চেঞ্জ হয় না, তার মানে পি ইন্টু ডেল ভি, ডেল ভি ইকুয়াল টু কত 0, কারণ ডেল ভির মান আয়তন যেহেতু সময় আয়তন, তার মানে ডেল ভির মানটা হচ্ছে 0। আচ্ছা ওকে, তো এদিক দিয়ে আমার তাহলে কিউ এর মানটা কত হবে, কিউ এর মান হবে জাস্ট এটা মাইনাস 3 RT0। আচ্ছা ওকে, আর এবার আমার ডি থেকে এতে যাওয়ার সময়, ডি থেকে এতে যাওয়ার সময় আমার কি ডেল ইউ এর মানটা কত, ডেল ইউ এর মানটা দেখো এখানে কি আমার টেম্পারেচার চেঞ্জ হয়েছে, ইয়েস অবশ্যই হয়েছে, এখানে 2T0 ছিল আর এখানে T0 ছিল, তার মানে আমার এখানে টোটাল কত আহ ডেল ইউ এর মানটা কত হবে 3/2 ইন্টু আর ইন্টু মাইনাস T0। আচ্ছা ওকে, আর ওয়ার্ডান কত, ওয়ার্ডান হচ্ছে P0 ইন্টু এর মান কত V0, P0 ইন্টু মাইনাস V0, কারণ হচ্ছে এখানে আমার গ্যাসটা কি করছে, গ্যাসটা হচ্ছে আমার যেহেতু ভলিউম কন্ট্রাক্ট করছে বা কম্প্রেস করছে, ভলিউম কম্প্রেস করা মানে কি, ভলিউম কম্প্রেস করা মানে হচ্ছে ওই সিস্টেমটা সারাউন্ডিংস এর উপরে কাজ করতেছে না, এই সিস্টেমটা যেহেতু ভলিউম কম্প্রেস করছে, তার মানে সিস্টেমটা সারাউন্ডিংস এর উপরে কাজ করতে পারতেছে না, সিস্টেম কাজ করতেছে সারাউন্ডিংস এর উপরে। আমি বলছি জাস্ট এই কেসটার ক্ষেত্রে, ইঞ্জিনের ক্ষেত্রে আমি ধরবো যে সিস্টেম সারাউন্ডিংস এর উপরে যদি কাজ করে, সিস্টেম যদি সারাউন্ডিংস এর উপরে কাজ করে, তখন এই যে সমীকরণটা আমার যেটা পরিবর্তিত সমীকরণ আমি পাইছি, সেটা অনুসারে আমি মাইনাস ধরবো, তো এখানে সেম ফ্যাক্টর হয়েছে P0 ইন্টু মাইনাস V0 হয়েছে। আচ্ছা, তো এটাকে আমি আর সব মিলে যদি আমি যোগ করি, যোগ করলে কত আসে -2.5 RT0। এটা কেন আছে, কারণ হচ্ছে T0 মাইনাস V0 ইকুয়াল টু কত, টিভি ইকুয়াল টু এনআরটি, তো RT0। আচ্ছা 1.5 আর 1 কত 2.5, কারণ T0 V0 ইকুয়াল টু কত RT0। আচ্ছা ওকে, তো এবার আমি আসি আমার টোটাল ওয়ার্ক ডান কত হচ্ছে, হচ্ছে একটা জিনিস দেখো, এখানে কি আমার টোটাল ওয়ার্ক ডান হচ্ছে 2P0 V0 মাইনাস P0 V0, তার মানে কত P0 V0 টোটাল ওয়ার্ক ডান। P0 V0 এর মান কত আবার, পিভি ইকুয়াল টু এনআরটি সব কেসের ক্ষেত্রে, তো P0 V0 কি দেখা যায় এন আর T0, এন এর মান হচ্ছে এখানে 1, কারণ আমি বলছি 1 মোল গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, তো R T0, এটা হচ্ছে আমার নেট ওয়ার্ক ডান ইন দিস ফুল সাইকেল। ওকে, তো আর হচ্ছে এখানে আমার কিউ এর মানটা কত, কিউ এর মান হচ্ছে আমার টোটাল, আচ্ছা আমার এখানে দেখো এখানে আমার হিট গেইন এটুক, কি আমার হিট গেইন সিস্টেমে, তাই না, এটুক হচ্ছে আমার সিস্টেমে হিট গেইন 5 আর কত 1.5 কত হয় 6.5 RT0, আর এখানে কি আমার হিট লস, হিট লস কত, হিট লস কত হয়েছে এখানে 5.5 না, 5.5 RT0। দেখো দিস ইজ দ্য ফ্যাক্ট হোয়াই সেকেন্ড ল ওয়ার্কস। সেকেন্ড লতে কি বলছিল আমার Q1 ইকুয়াল টু কি Q2 প্লাস ডাব্লিউ, এখানে দেখো আমার ডাব্লিউ কত RT0, Q1 কত, এই দেখো আমার হিট গেইন ছিল 6.5, 6.5 থেকে RT0 পরিমাণে আমার ওয়ার্ক ডান হয়েছে, আর বাকি যে 5.5 RT0 পরিমাণে আমার হিট লস হয়ে গেছে। দেখো RT0 প্লাস 5.5 RT0 ইকুয়াল টু কত 6.5 RT0, তার মানে আমার এখানে কিন্তু এভারেজ একটা নিট ওয়ার্ক ডান হয়ে বাকি হিটটা আমার ডিসিপেট হয়ে যাচ্ছে বা হিট লস হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার আসি আমি আমার কার্নোট ইঞ্জিনে, কার্নো হিট ইঞ্জিন। কার্নোট হিট ইঞ্জিন, কার্নোট হিট ইঞ্জিন একটা, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা আদর্শ ইঞ্জিন, ঠিক আছে, এটা কিন্তু এই জিনিসটা কিন্তু ধরা হয়েছে এখানে তোমার একটা রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ধরা হচ্ছে, এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ কাল্পনিক,
আদর্শ কার্নো ইঞ্জিনের কি টেম্পারেচার লস হচ্ছে তোমার সরি হিট লস হচ্ছে 0, আর সবটা হচ্ছে ওয়ার ডানে কনভার্ট হতে পারে, তার মানে এটা মোস্ট এফিশিয়েন্ট বলা হয়। মোস্ট এফিশিয়েন্ট রিভার্সিবল, একটা রিভার্সিবল ইঞ্জিন ধরা হয়ে থাকে, এটা একটা রিভার্সিবল ইঞ্জিন আর কি। রিভার্সিবল ইঞ্জিনে কি এন্ট্রপি চেঞ্জটা 0 হয়। আর এখানে তোমার ইটা এর মান সেম থাকে, সব ইঞ্জিনের যদি মনে করো T1 এবং T2 কেলভিন টেম্পারেচার আছে, ঠিক আছে, আর এই দুই টেম্পারেচারের রেঞ্জের মধ্যে আমার অনেকগুলো ইঞ্জিন আছে, তো সব ইঞ্জিনেরই কিন্তু আমার এফিসিয়েন্সিটা সমান হবে। এখানে ধরা হয় যে ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 - T2/T1, এটা ধরা হয় আমার ফর অল ইঞ্জিন। এই জিনিসটা আমরা প্রুফ দেখবো যে কেন 1 - T2/T1 ধরা হয়। আচ্ছা, এবার আমি আসি কার্নো ইঞ্জিনের কিছু কার্যপ্রণালীতে। কার্নো ইঞ্জিন কেমনে কাজ করে আর কি। হাইপোথেটিক্যাল সেটআপ। ফর কার্নোটস ইঞ্জিন। আচ্ছা, এটার জন্য আমার কিছু সেটআপ লাগবে, ঠিক আছে, এই সেটআপ গুলো আমি একটার পর একটা আঁকতে থাকি। প্রথমে আমার লাগবে পারফেক্টলি ইনসুলেটিং একটা বডি। আমার প্রথমে পারফেক্টলি ইনসুলেটিং একটা বডি লাগবে। আচ্ছা সরি, পারফেক্টলি কন্ডাক্টিং একটা বডি। আচ্ছা, আমি যদি খাঁজ কাটা দিই তাহলে বুঝতে হবে এটা ইনসুলেটিং, ঠিক আছে। এই পার্টটা হচ্ছে পারফেক্টলি ইনসুলেটিং। আর এখানে আমার আহ ইয়া দিলাম, এই পাশটা ইনসুলেটিং মোটামুটি। আর নিচের পার্টটা হচ্ছে পারফেক্টলি কন্ডাক্টিং। আচ্ছা, এবার আমি আরেকটা সোর্স নিব, এটা হচ্ছে একটা সোর্স, পারফেক্টলি কন্ডাক্টিং সোর্স। আর এটার হিট ক্যাপাসিটি হচ্ছে ইনফিনিটি। তার মানে এটার মধ্যে আমি যতই তাপ দিই তত এটার টেম্পারেচার বাড়বে না, তার মানে এটার টেম্পারেচার অসীম পরিমাণে আর কি আমি দিতে পারবো, মানে পারফেক্টলি কন্ডাক্টিং একটা সোর্স। তো এটা হিট ক্যাপাসিটি হচ্ছে ইনফিনিটি, তার মানে আমি এটার মধ্যে যে পরিমাণে হিট একটা ইনপুট দিতে থাকি বাট এটার আর কি টেম্পারেচার অসীম পর্যন্ত বাড়তে পারে, মানে অনেক বেশি তাপ লাগবে, মানে আমার ইনফিনিটি পরিমাণ হিট লাগবে এটার টেম্পারেচার 1 ডিগ্রি পরিমাণ বৃদ্ধি করতে, তার মানে এটা হিউজ পরিমাণে হিট কন্ডাক্ট করতে পারে, তার মানে এটা হচ্ছে পারফেক্টলি একটা কন্ডাক্টিং একটা বডি। আচ্ছা ওকে, তো এবার আমি আরেকটা জিনিস আমার লাগবে, এটা হচ্ছে পারফেক্টলি একটা কন্ডাক্টিং একটা সিঙ্ক লাগবে। সিঙ্ক মানে হচ্ছে যেটার মধ্যে আমার হিটটাকে এক্সট্রাক্ট করবে বা হিটটাকে ত্যাগ করবে। এটা মনে করো T2, এটা হচ্ছে আমার পারফেক্টলি কন্ডাক্টিং সিঙ্ক। এটার হিট ক্যাপাসিটি হচ্ছে ইনফিনিটি। হিট ক্যাপাসিটি আর ইনফিনিটি। আর আমার আরেকটা জিনিস রাখবে, এটা হচ্ছে একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ড হচ্ছে পারফেক্টলি ইনসুলেটিং, চারপাশ পুরোটা ইনসুলেট করা। তার মানে এটা হচ্ছে মানে কি বলে এটাকে বাংলায়, বাংলায় হচ্ছে বলে এটা অন্তরক আর কি, তাপপরিবাহী অন্তরক, পারফেক্টলি ইনসুলেটিং পুরোটাই। পুরোটা হচ্ছে পারফেক্টলি ইনসুলেটিং। আচ্ছা, এবার আমি আসি আমার কার্নো চক্রের মধ্যে কিছু স্টেপ আর কি, স্টেপ গুলো অনুসারে আমার কার্নো সাইকেলে ইয়ে হয়, কার্নো সাইকেল কাজ করে। স্টেপ ওয়ান হচ্ছে আমি T1 সোর্সের উপরে, আচ্ছা এখানে আমি সোর্সের নামটা T1 দিয়ে দেই আর ওটা T2 দিয়ে দেই, টেম্পারেচার ধরতে পারো এটাকে। এখানে আমার T1 সোর্সের মধ্যে, ঠিক আছে, T1 সোর্সের মধ্যে আমার আহ হিট অ্যাবজর্ব হবে।
উপরে আমি ইয়াটা বসালাম, যে শুরুর যে আমার ইয়েটা আছে না, এই যে এটা পারফেক্টলি ইনসুলেটিং, চারপাশের নিচে হচ্ছে কন্ডাক্টিং, সেটা আমি বসালাম। ওকে, তো আমার এখানে যেহেতু টেম্পারেচার নিচে সোর্সের থেকে এই পাশটা কন্ডাক্টিং, তো কন্ডাক্টিং এর মধ্যে আমার টেম্পারেচার কি ফ্লো হইতে পারবে, তাই না? আচ্ছা, এখানে আমি মনে করি যে পিস্টনটা আছে, পিস্টন বা সিলিন্ডার উপরে যে পিস্টনটা আছে, পিস্টনের উপরে কিছু আমি ইট বা পেবলস দিয়ে দিলাম, পেবলস বা ইট দিয়ে দিলাম, ইট টাইপের বা পাথর, ছোট ছোট পাথর। তো স্লোলি আমি করব কি, ওয়েটটা রিমুভ করবো, স্লোলি ওয়েট রিমুভ করবো। আমি আবার বলতেছি এই সম্পূর্ণ হাইপোথেটিক্যাল একটা প্রসেস। এটার মধ্যে আমার কার্নোট সাইকেলে হচ্ছে দুইটা হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপানশন হয়, আর মানে আইসোথার্মাল প্রসেস হয় দুইবার, আর হচ্ছে আমার রুদ্ধতাপ বা অ্যাডায়াবেটিক প্রসেস হয় দুইবার। তো রুদ্ধতাপ এবং রুদ্ধতাপ বা অ্যাডায়াবেটিক এবং আইসোথার্মাল বা সমস্ত প্রক্রিয়া যে দুইটা হয়, ওই দুইটা প্রক্রিয়া দেখানোর জন্যই আমার একটা হাইপোথেটিক্যাল একটা সিনের আমি সাহায্য নিচ্ছি। এই জিনিসটা কিন্তু হুবহু এরকম করেই হয় না, হুবহু এরকম করে হয় না, হুবহু এরকম করে হইলে তো এটা আদর্শই থাকতো, বাট আদর্শ কিন্তু কারণ ইঞ্জিন বলে আসলে কিছু নাই। আচ্ছা ওকে, তো এখানে আমার কি হবে, এখানে আমার এই যে আমার ইয়েটা আছে, এই যে আমার এখানে সিলিন্ডারটা আছে, এর নিচটা কি থার্মালি কন্ডাক্টিং, তো নিচ থেকে আমার হিট সোর্স থেকে ওখানে হিটটা পাস হবে। ওকে, এটা হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপানশন, আইসোথার্মাল এক্সপানশন। আমার নিচ থেকে হিট সোর্স থেকে হিটটা পাস হবে আমার উপরের কন্ডাক্টিং সিলিন্ডারের মধ্যে, যেটা নিচ পার্টটা হিট কন্ডাক্টিং ছিল। আচ্ছা, এরপরে আসি আমি স্টেপ 2 তে। নিচে আমি স্ট্যান্ডটা দিব, স্ট্যান্ড, এটা যেটা হচ্ছে পারফেক্টলি ইনসুলেটিং। ওকে, তো এবার আমি এটার উপরে আবার আমার সেই আগের সিলিন্ডারটা বসাবো। তো এটা আমি যখন আবারও কিছু পরিমাণে কেবল উপরে উঠাবো, পেইবল বা হচ্ছে তোমার এখানকার যে পাথরগুলো আছে, পাথরগুলো উপরে উঠাবো আবার একটা একটা করে আস্তে আস্তে, আস্তে আস্তে উঠালে কি সেটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। এটা আমরা দেখছিলাম এটা সম্ভবত সেকেন্ড কত নম্বর লেকচারে, 10 11 12 এই টাইপের কোন একটা লেকচারের মধ্যে দেখছিলাম যে ধীরে ধীরে যদি এটা ওঠানো হয় তখন এটা একটা কোয়াজা ইকুইলিব্রিয়াম বজায় রাখে বা ইকুইলিব্রিয়াম স্টেট বজায় রাখে। তার মানে আমি যদি এখানে আবার পাথরটা রাখি তখন কি আমি আবার রিভার্স প্রসেসে ফিরে যেতে পারবো, তার মানে আমার এটা একটা রিভার্সিবল প্রসেস হচ্ছে। তো এখানে আমি একটা স্ট্যান্ডের মধ্যে বসাইলাম, যে স্ট্যান্ডটা হচ্ছে একটা অপরিবাহী পাত্র। তো এখান থেকে কি আমার হিট কিন্তু এখানে কোনো প্রকার ট্রান্সফার হইতে পারবে না। তো তখন আমার কি হবে, আমার এখানকার যে তোমার পেবল গুলো আছে সেটা তো আমি উঠাচ্ছি, উঠানোর কারণে আমার আরো উপর ইঞ্জিনটা আরো এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করার কারণে তখন সেটাকে আমি কি বলবো, অ্যাডায়াবেটিক এক্সপ্যানশন। অ্যাডায়াবেটিক মানে রুদ্ধতাপ, রুদ্ধতাপ মানে কি, রুদ্ধতাপ মানে এটার মধ্যে কোনো প্রকার হিটের ট্রান্সফার হচ্ছে না। আমার যেখানকার সিস্টেমটা আছে সিস্টেমের মধ্যে কিন্তু কোনো প্রকার হিটের ট্রান্সফার হচ্ছে না, এখানে জাস্ট আমি উপরে আমার যেহেতু কোনো প্রকার পেবল গুলো যেহেতু সরাই ফেলতেছি, তো সরাই ফেলার কারণে আমার উপরে আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে, কারণ আমি আস্তে আস্তে এটার ওয়েটটা কমাচ্ছি। এখানে যা আগে হিট ছিল সেই হিট দিয়ে আর কি এটা উপরে উঠছে, তার মানে এখানে ডেল কিউ এর মানটা জিরো হয়, ডি কিউ এর মানটা জিরো হয়, তার মানে এখানকার যে ইন্টারনাল এনার্জি আছে ইন্টারনাল এনার্জি দিয়ে জাস্ট এটা ওয়ার্ক ডান হচ্ছে উপরের দিকে, তার মানে এটা সিস্টেমের উপরে কাজ করতেছে। তো এখানে আমি অ্যাডায়াবেটিক এক্সপ্যানশন হচ্ছে, আমার অ্যাডায়াবেটিক এক্সপ্যানশন হচ্ছে। আচ্ছা, এবার আসি আমার স্টেপ 3 তে। স্টেপ 3 তে করবো কি, উপরের প্রসেস গুলো হওয়ার পরে এবার আমি করব কি, এটা আমার T2 যে সোর্সটা আছে বা সিঙ্কটা আছে, সেই সিঙ্কের উপরে আমি আমার এই যে সিলিন্ডারটা আছে, যেটার নিচ পার্টটা হচ্ছে থার্মালি কন্ডাক্টিং, সেটার মধ্যে বসাবো। স্লোলি পুট ওয়েট, স্লোলি উপরের দিকে আমি ওয়েট পুট করতে থাকবো। স্লোলি যদি ওয়েট পুট করতে থাকি তখন আমার কি এখান থেকে হিট রিলিজ হবে, হিট রিলিজ হয়ে আমার সিঙ্কের মধ্যে চলে যাবে। আমি বলছি এটা মানে সিঙ্ক মানে হচ্ছে তাপ গ্রাহক, তার মানে এটা আমার সারাউন্ডিংস বা এটার কন্ট্যাক্টে যা থাকবে তার সাথে আমার হিটটা ট্রান্সফার করতে পারে। তো তখন আমি যখন নিচে হিট, আমি জন্য উপরে একটা একটা করে কেবল রাখবো, বা আমি যখন একটা একটা করে ওই যে ওয়েট গুলা রাখবো, তো ওয়েট গুলা রাখার ফলে উপরে থেকে হিটটা নিচের সিঙ্কের মধ্যে পাস হয়ে যাবে, তখন এটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। এটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। কারণ কি আমার এখানের মধ্যে যেহেতু হিটটা ট্রান্সফার হতে পারতেছে, সেহেতু আমার এখানে কিন্তু টেম্পারেচারে কোনো চেঞ্জ হচ্ছে না। আইসোথার্মাল কখন বলা হয়, যখন
টেম্পারেচার চেঞ্জটা জিরো হয়, ডেলটি যখন জিরো হয়, এখানে যেহেতু আমার হিটটা টোটালটা পাস হয়ে যাইতে পারতেছে, কারণ আমি হিট উপরে যখন আস্তে আস্তে ওয়েট রাখতেছি, এখানে কিন্তু আমি ওয়েট রাখতেছি, ওয়েট রাখার ফলে নিচে আমি আমার এখানে হিট বৃদ্ধি পাওয়ার কথা, কারণ আমার সিস্টেমটা আস্তে আস্তে কম্প্রেস করতেছে, কম্প্রেস করলে কি হিটটা বাড়ার কথা, বাট হিটটা বাড়তেছে না কেন, কারণ এখানকার কিছু হিট আমার সিঙ্কের মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এবার আমি আসবো স্টেপ 4-এ। স্টেপ 4 কে আমি বলবো অ্যাডায়াবেটিক কম্প্রেশন। অ্যাডায়াবেটিক যখনই শুনতেছো তার মানে অবশ্যই বুঝতে হবে যে আমার যে আহ নিচে যে আমি এখানে একটা স্ট্যান্ড রাখবো, যে স্ট্যান্ড হচ্ছে তাপ অপরিবাহী, তার মানে এটা একটা সম্পূর্ণ অন্তরক একটা পরিবাহী, অন্তরক বা থার্মালি ইনসুলেটিং, এটার মধ্যে কোনো প্রকারের হিট ট্রান্সফার হতে পারে না, এটাকে স্ট্যান্ড বলতেছি আর কি জাস্ট। তো এখানে আমি উপরে আমার সিলিন্ডারটা রাখবো, ঠিক আছে। সিলিন্ডার রেখে এখানে আমার আবার কিছু আমি ওয়েট রাখবো, কিছু আমি আবার ওয়েট রাখবো। তো এখন আমি এটাকে বলবো অ্যাডায়াবেটিক কম্প্রেশন। তো আমি এখানে কি করলাম, আমি এখানে অ্যাডায়াবেটিক কম্প্রেশন করলাম। তো এই যে এখানকার পুরো প্রসেসটা আছে, এখানকার যে পুরো প্রসেসটা আছে, সেই প্রসেসটাকে আমি পাশে একটা গ্রাফ দিয়ে কিভাবে দেখাইতে পারি, পাশে একটা গ্রাফ দিয়ে কিভাবে দেখাবো। P1 থেকে P2 তে যাচ্ছে, P2 থেকে P3 তে যাচ্ছে, আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এটা যদি P1 V1 T হয়, এটা হবে P2 V2 আবার টি, কারণ এটা কি আইসোথার্মাল, আইসোথার্মালে কি টেম্পারেচার চেঞ্জ হয়? চেঞ্জ হয় না, এটা কি আইসোথার্মাল এক্সপ্যানশনটা, এটা হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপ্যানশনটা, কারণ এই যে ভলিউম বাড়তেছে না, ভলিউম বাড়তেছে, এটা আমার আইসোথার্মাল এক্সপ্যানশন পার্টটা। এটা কি এটা হচ্ছে অ্যাডায়াবেটিক এক্সপ্যানশন পার্ট। এটাকে আমি লিখতে পারি P3 V3 T প্রাইম। ওকে, এটা হচ্ছে P3 V3 T প্রাইম। আবার যখন এখানে যাব, এখান থেকে এখানে যাচ্ছে, এটা কি আইসোথার্মাল কম্প্রেশন। আইসোথার্মাল কম্প্রেশনে কেমনে লেখে, আইসোথার্মাল কম্প্রেশনে P4 V4, আর এখানে কি টি প্রাইম ছিল, টি প্রাইমই থাকবে। ওকে, তো এখানে কি আমার একটা সাইকেল কমপ্লিট হলো। তো এখানে আমার কিন্তু একটা ফুল সাইকেল কমপ্লিট হতে হবে, ঠিক আছে। মানে মনে করো যে এই জিনিসটা যদি এনক্লোজড এরিয়া না হয়, তখন কিন্তু এই জিনিসটা একটা ইঞ্জিনের মতো কাজ করতেছে না, কারণ আমার ইঞ্জিনকে আবার পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে হবে। জিনিসটা আমি একটা উদাহরণের মাধ্যমে আগে দেখছিলাম, যে একটা গাড়ির চাকাকে আমি যখন সামনে আগায় নিই, ঠিক আছে, আগায় নিই, তখন গাড়ির চাকাটা একবার ঘোরার পরে আবার তার পূর্বের স্পেসে ফিরে আসে না। জিনিসটা কি বারবার রিপিট হচ্ছে, তো রিপিট হওয়ার কারণে আমার একটা ফুল সাইকেল কমপ্লিট করতে হবে। ফুল সাইকেল কমপ্লিট না হইলে কিন্তু জিনিসটা আমার একটা ফুল সাইকেল হয় না। তো আমি তো বুঝতেছি যে এটা যেহেতু ফুল সাইকেল, তো ফুল সাইকেলের মধ্যে আমার ডেল ইউ এর মানটা অলওয়েজ জিরো হবে। জিরো কিভাবে হবে, পুরা কাজটা কিভাবে হবে, এবার আমি আস্তে আস্তে দেখি। এখানে এ বি পার্ট, আচ্ছা এ বি থেকে শুরু করবো, এখান থেকে শুরু করবো। সেখানে আমি এ বিন্দুকে এ বিন্দুকে বি, এ বিন্দুকে সি, এ বিন্দুকে ডি দিলাম। তো আমি এখন এ বি পার্টটাকে প্রথমে অ্যানালাইজ করবো, প্রতিটা পার্ট আলাদা আলাদা করে অ্যানালাইজ করবো। এবি পার্টটা হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপানশন। আইসোথার্মাল এক্সপানশন হচ্ছে এবি পার্টটা। আইসোথার্মাল এক্সপানশন হইলে এই পার্টে কি ডেলটির মানটা জিরো, তাই না? ডেলটির মানটা জিরো, আবার ডেল ইউ এর মানটা জিরো। কেন জিরো? কারণ এখানে টেম্পারেচার কোনো চেঞ্জ নাই। ওকে, টেম্পারেচার চেঞ্জ না হলে এটা জিরো হবে। আচ্ছা, আবার তাহলে আমার এখানে কিউ এর মানটা কত হবে? ডাব্লিউ প্লাস ডেল ইউ, তাই না? কত হচ্ছে এখানে? ডাব্লিউ হচ্ছে, তার মানে কি W1 ফার্স্ট পার্টটার জন্য আমার ওয়ার্ক ডান কত? জাস্ট আমার যা কি বলবো এখানে, ওয়ার্ক ডান কি হয়েছে, ওয়ার্ক ডান সবসময় হচ্ছে, এটা যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, আচ্ছা এটা কিন্তু একটা সমষ্ণ প্রক্রিয়া, এর থেকে বিতে যখন যাচ্ছে সেটা একটা আইসোথার্মাল এক্সপানশন। তো আইসোথার্মাল এক্সপানশনের ক্ষেত্রে আমার কি ওয়ার্ক ডানটা কত? এনআর T1 ln V2/V1 ইকুয়াল টু কত? কিউ। এটা হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপানশন, ঠিক আছে। আইসোথার্মাল ফার্স্ট এবি পার্টটার জন্য আমার ওয়ার্ক ডান। এবার আসি আমি বিসি পার্টের জন্য কি হবে। ফর বিসি পার্ট, ফর বিসি পার্ট
বিসি পার্টটা কি ছিল? অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন ছিল, তাই না? অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, আমার অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন ছিল। তো অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনের ক্ষেত্রে আমার ডার্ক ইয়েলোটা কোথায়? ডার্ক ইয়েলো, এটা হচ্ছে আমার অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন ছিল। তো অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনের ক্ষেত্রে আমি কি লিখবো? এখানে আমার ঠিক আগে সূত্রটা লিখবো, কিউ ইকুয়াল টু কত? কিউ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ডেল ডাব্লিউ। ওকে, তো অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনের জন্য আমার এখানে কি হবে? এখানে আমার কিউ এর মানটা জিরো হবে, কারণ আমার হিটে কোনো প্রকার ফ্লো হচ্ছে না। তো ডেল ডাব্লিউ ইকুয়াল টু কত? মাইনাস ডেল ইউ। তো এখানে আমি কি লিখবো? ডাব্লিউ টু ইকুয়াল টু, আচ্ছা এখানে ইয়ার চেঞ্জ, এখানে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কত হবে আমরা বলতে পারি না? অবশ্যই তো বলতে পারবো। এখানে আমার ইন্টারনাল এনার্জি চেঞ্জটা হবে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে এনসিভিটিটি, তাই না? এনসিভিটিটি, আর এন এর মান তো এখানে 1 মোল। আর সিভির মান তো বুঝতেই আছো যে সিভির মানটা হচ্ছে তোমার আর বাই গামা মাইনাস ওয়ান। আর বাই গামা মাইনাস ওয়ান ইন্টু, আচ্ছা এখানে যদি আমি ডিটির জায়গায় তো কি লিখবো? টি টু মাইনাস টি ওয়ান, তাই না? টি টু মাইনাস টি ওয়ান, এখানে কি আমি এক্সপ্যানশন করছি? এক্সপ্যানশন করলে কি অবশ্যই টি টুটা কিন্তু কম হবে, টি ওয়ানটা কিন্তু বেশি হবে, তার মানে টি টু মাইনাস টি ওয়ান, ঠিক আছে? এই যেখানে টি টু মাইনাস টি ওয়ান, এই জিনিসটা কিন্তু ওভারঅল আমার একটা পজিটিভ ভ্যালুই দিবে। কারণ দেখো এখানে আমার কি টি টু মাইনাস টি ওয়ানটা, এই পার্টটা হচ্ছে আমার একটা মাইনাস পার্ট, আর গামা মাইনাস ওয়ান, গামার মান কি সবসময় একের থেকে বড়, তাই না? তো এই পাশটা প্লাস, তো ওভারঅল কি এটা, যে এই পুরাটা হবে একটা মাইনাস পার্ট, তার আগে একটা মাইনাস হলে এখানে একটা প্লাস ভি হয়ে যাবে। তো আমার বিসি অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনের জন্য আমার ওয়ার্ক ডান হচ্ছে প্লাস ভি। এবার আসি আমি সিডি পার্টের জন্য। আচ্ছা, ফর সিডি পার্ট, সিডি পার্টটা কি ছিল? আইসোথার্মাল কম্প্রেশন। আইসোথার্মাল কম্প্রেশন ছিল। আইসোথার্মাল কম্প্রেশনের ক্ষেত্রে আমার দেখো এখানে কিন্তু আবার সেম আগের মতো কাজ হবে, আগের মতোই হচ্ছে। আগের যে আমার এবি পার্টটা ছিল, এবি পার্টের মধ্যেও ডেল টির মানটা জিরো, ডেল ইউ এর মানটা জিরো। তো এই ক্ষেত্রে ডেল ইউ থ্রি, এখান ক্ষেত্রে আমার ডেল ইউ থ্রি হচ্ছে জিরো, আর কিউ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ। তো কিউ টুর মান কত? কিউ টু না, অ্যাকচুয়ালি এখানে কিউ থ্রি। কিউ থ্রি মানটা হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ থ্রি হবে অবশ্যই, কারণ কি কিউ ইকুয়াল টু ডাব্লিউ, যেহেতু কিউ থ্রি ইকুয়াল টু ডাব্লিউ থ্রি। ডাব্লিউ ইকুয়াল টু কত? এন আর টি টু এল এন ভি ফোর বাই ভি থ্রি। আচ্ছা দেখো, এনে ভি ফোর কি ভি থ্রি এর চেয়ে ছোট না বড়? ভি ফোর কি এখানে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন করছে না? কম্প্রেশন করলে কি হবে? এখানে ভি ফোরটা ছোট হবে ভি থ্রি এর চেয়ে, তার মানে কি এল এন ভি থ্রি মাইনাস ভি টু, এটা কত হবে অ্যাকচুয়ালি? এটা অ্যাকচুয়ালি আমার হবে মাইনাস পার্ট, এই পুরোটা কিন্তু আমার মাইনাস হবে, ঠিক আছে? পুরোটা কিন্তু আমার মাইনাস হবে। কি কারণে মাইনাস হবে? আই হোপ বুঝা গেছে আর কি। কারণ হচ্ছে এখানে ভি ফোর যদি মনে করো এল এন নিচে টু বাই থ্রি, ক্যালকুলেটরে দেখো কত আসে। এল এন টু বাই থ্রি বলবে, এল এন টু বাই থ্রি মাইনাস আসবে, দেখবে অবশ্যই আসবে মাইনাস। মানে এল এন ওয়ান এর কম কিছু দিলেই, কোনো ভগ্নাংশ দিলে সেটা মাইনাস আসবে, স্বাভাবিক। কারণ এল এন টু মাইনাস এল এন থ্রি এভাবে আসবে আর কি। এল এন টু মাইনাস এল এন থ্রি একটা মাইনাস পার্ট। আচ্ছা এবার আসি আমি ডিএ পার্টে। এবার আসি আমি ডিএ পার্ট, ফর ডিএ পার্ট। ডিএ পার্টে আছে আমার অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে আমার কি ডেল কিউ এর মান কত? জিরো না? ডেল কিউ এর মানটা জিরো,
W4 ইকুয়াল টু কি হবে সময় মাইনাস কত ডিকিউ ইকুয়াল টু কত ডিইউ প্লাস ডিকিউ, তার টিডব্লিউ ইকুয়াল টু কত মাইনাস ডিইউ, তো মাইনাস ডেল ইউ, ডেল ইউ কত এখানে মাইনাস আর টি এল এন, আচ্ছা মাইনাস এন সিভিডিটি, তাই তো এটা আগের মতোই। এক্ষেত্রে আমার টেম্পারেচার চেঞ্জটা কত T1 মাইনাস T2, আচ্ছা মাইনাস ওয়ান, তো এটা তো ওয়ান, আর আর বাই গামা মাইনাস ওয়ান আর টি ডিটি, ডিটি কত মানে এখানকার সিডি কেসের ক্ষেত্রে যে টি প্রাইম মাইনাস, আচ্ছা এই যে ডিএ, এই যে এখানে আমি ধরছিলাম কি T1 T2 ধরে নিই, আচ্ছা সরি এখানে আমি T1, এটাও T1, এটা T2, এটা T2। কারণ কি এখান থেকে এখানে যাওয়ার সময় এটা আইসোথার্মাল, আইসোথার্মালে কোনো প্রকার টেম্পারেচার চেঞ্জ হয় না, আইসোথার্মালে কোনো প্রকার টেম্পারেচার চেঞ্জ হয় না। তো এখানের মধ্যে তো বুঝতেই পারছি যে এখানে T1 এখানে T2 হবে, এখানে T2 আবার এখানে ব্যাক করতেছে T1 এ। তো এই ক্ষেত্রে আমার কি ফাইনাল টেম্পারেচার T1 আর লোয়ার টেম্পারেচার কত T2। এখানে যে তোমার আচ্ছা কোথায় মাইনাস গামা মাইনাস ওয়ান, এখানে T1 মাইনাস T2, যেখানে কি আমার যেহেতু উপরে উঠছে তাই না, এখান থেকে উপরে উঠছে, উপরে ওঠা মানে কি আমার ভলিউম কমছে, ভলিউম কমছে কেমনে এই যে এখান থেকে উপরে গেছে না, তার মানে ভলিউম এখানে যাওয়ার ফলে কমছে, তার মানে T1টা হচ্ছে এখানে বড়। তো T1 যদি এখানে বড় হয় তাহলে কি অবশ্যই আমার T1 যেহেতু বড় হয় তার মানে এই পাশটা প্লাস, এই প্লাসটা প্লাস, আর ওভারঅল এই পুরা পার্টটা কত হবে পুরা পার্টটা হবে মাইনাস ভিই, পুরা পার্টটা হবে মাইনাস ভি। তো W1 একরকম, আচ্ছা এবার আমি দেখি আমার টোটাল ওয়ার্ক ডান কত হয়েছে, আমি কিন্তু সবগুলোর ক্ষেত্রে আমার ওয়ার্ক ডান হিসাব করে ফেললাম। এবার আমি ডাব্লিউ নেট, এই পুরা প্রসেস গুলোর ক্ষেত্রে আমার ডাব্লিউ নেটটা কত হয় W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। আচ্ছা এখানে W2 আর W4 কিন্তু কাটা চলে যাবে, কারণ দেখো এই W1 আর W2 কিন্তু এখানে সমান, এই যে আর বাই গামা মাইনাস ওয়ান T2 মাইনাস T1, এখানে কত আর বাই গামা মাইনাস ওয়ান T1 মাইনাস T2, ঠিক আছে এখানেও আছে সামনে মাইনাস, এখানেও আছে সামনে মাইনাস, তো হচ্ছে আমার W2 এবং W4 কিন্তু কাটাকাটি চলে যায়, আর W1 আর W3টা এখানে যোগ হবে, তো W1 আর W3 যদি যোগ হয় আমার কত আসছে, W1টা ছিল nRT1 ln V2 বাই V1 প্লাস nRT ln V4 বাই V3। তো আচ্ছা এখানে কি এখানেও T1, কারণ অবশ্যই এটা শেষের পার্টটাতে আমি, আচ্ছা সরি টি টু এখানে T2, প্রথমটা T1 পরেরটা T2। আচ্ছা ওকে, তো এবার আমি আসি আমার তাহলে টোটাল ওয়ার্ক ডান, আমি নেটওয়ার্ক আমি বের করতে পারছি। তা এবার আমি দেখবো একটা ফ্যাক্ট, সেটা হইলো যে ইটার মানটা এখানে কত হবে, ইটার মানটা হবে কত, আমি কি শিখছি ডাব্লিউ বাই Q1 না, সেখানে দেখো ডাব্লিউ এর মানটা কত বসাই, ডাব্লিউ এর মান তো আমি ডাব্লিউ নেট আর কি, ডাব্লিউ নেট তো আমি উপরে বসাইতে পারতেছি, ডাব্লিউ নেট হচ্ছে এখানে এন এর মানটা যেহেতু ওয়ান মোলের ক্ষেত্রে আমি ধরতেছি, তো এই জিনিসটা আমি অ্যাভয়েড করতে পারি, কারণ এর মান তো ওয়ান, RT1 ln V2 বাই V1 প্লাস RT2 ln V4 বাই V3, আর নিচে Q1 এর ক্ষেত্রে আমার কত RT1 ln V2 বাই V1, এই পার্টটাই আর কি, কারণ এই পার্টটা কি দেখো W1 আর Q1 কি সেম না, যে আমি তো উপরে দেখছিলাম এবি এর পার্টটা, যে W1 ইকুয়াল টু কত, এই যে কিউ আর ডাব্লিউ কিন্তু সমান, দেখো এই যে এখানে কিউ আর ডাব্লিউ কিন্তু সমান, তো Q1 আর W1 হচ্ছে এখানে সমান, ঠিক আছে এটা কাটাকাটি গেলে কি থাকে ওয়ান প্লাস, আর এখানে থাকতেছে T2 বাই T1 ln V4 বাই V3 বাই ln V2 বাই V1, ঠিক আছে এটা আমি পাচ্ছি আমার রাইট সাইডে। এবার আমি একটা জিনিস দেখবো V1 V2 জিনিসটা একটু কিরকম খাপছাড়া খাপছাড়া লাগতেছে, জিনিসটাকে আমি একটা
প্রসেসে ফেলার চেষ্টা করবো T2/T1, কারণ আমার কাছে তো V4 V3 V2 V1 এসব রেশিও দেওয়া থাকবে না। আচ্ছা, এবার আমি একটা এই সাইকেলটা থেকে কিছু রিলেশন বের করার চেষ্টা করি, যে রিলেশন গুলো আমি আগের ভিডিওতে দেখছিলাম। দেখো এখানে P1 V1 ইকুয়াল টু কত, P2 V2 লিখতে পারি, তাই না? আদর্শ গ্যাসের সূত্র, আর এটা সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি P1 V1 ইকুয়াল টু P2 V2, এটাকে আমি দিলাম 1 নম্বর ইকুয়েশন। এরপরে বি থেকে যখন সিতে যাচ্ছে তখন আমার কি P2 V2 দি পাওয়ার গামা ইকুয়াল টু P3 V3 টু দি পাওয়ার গামা। আচ্ছা, আমি জানি যে আমার যদি কোনো অ্যাডায়াবেটিক প্রসেস বা হচ্ছে কোনো রুদ্ধতাপ প্রক্রিয়া থাকে, তখন দুইটা ফাইনাল স্টেট, ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের মধ্যে রিলেশনটা এমন করে বের করতে হয়। আবার সি থেকে যখন আমি ডিতে যাচ্ছি তখন কি আরেকটা সমস্ত প্রক্রিয়া, তো P3 V3 ইকুয়াল টু কত, P4 V4। এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। আচ্ছা, এবার এবার আসি আমার 4 নম্বর সমীকরণে। 4 নম্বর সমীকরণে কত, P4 V4 টু দি পাওয়ার গামা, আর এদিকে P1 V1 টু দি পাওয়ার গামা। এটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ। আচ্ছা, এবার 1 2 3 4 গুণ করি। 1 2 3 4 গুণ করলে দেখি আমরা কি থাকে। 1 2 3 4 গুণ করলে আমরা যদি একটু সাবধানতার সাথে আর কি গুণ করি, তো জিনিসটা আমি লিখতে পারি যে আ আ আ দেখো এই জিনিসটা একটু সতর্কতার সাথে যদি ক্যালকুলেশন করি, দেখবে হচ্ছে আমার হিসাবে এরকম কিছু একটা আসছে, V1 V2 দি পাওয়ার গামা, V3 V4 টু দি পাওয়ার গামা, এদিকে V2 V3 টু দি পাওয়ার গামা, আর এদিক দিয়ে V4 ইন্টু V1 টু দি পাওয়ার গামা। ঠিক আছে, তো এটাকে আমি লিখতে পারি এখানে V2 টু দি পাওয়ার গামা -1, V4 টু দি পাওয়ার গামা -1 ইকুয়াল টু V3 টু দি পাওয়ার গামা -1, আবার V1 টু দি পাওয়ার গামা -1। ওকে, এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো গামা টামা সব আউট করে দিই, V1 V4 V1 V3 V1, এখান থেকে আসতেছে আমার V3/V4 V3/V4, আর এদিকে আসছে V2/V1। ওকে, এবার আসি আমার সেই কাঙ্ক্ষিত জায়গায়। দেখো V4/V3 আর নিচে আসছে তোমার V2/V1। আমি কি বলছি, দুইটা হচ্ছে সমান, ঠিক আছে? তো V3/V4, কিন্তু V2/V4 ইকুয়াল টু কত, V3/V4, বাট এখানে আছে V4/V3। জিনিস ইটস নট এ ফ্যাক্ট অফ ডিল হেয়ার। তো কারণ হচ্ছে আমি এখানে আমি নিচেরটাকে উপরে লিখতে পারি, কিভাবে লিখতে পারি দেখো, 1 + T2/T1, আর এখানে আসবে ln, দেখো V4/V3 ইকুয়াল টু হচ্ছে তোমার V1/V2, তো এটা যেহেতু আমি V4/V3 আছে, জিনিসটাকে আমি উল্টায় লিখবো আর কি, V1/V2 মাইনাস দিব, একটা সামনে একটা মাইনাস দিব, কারণ এটা হওয়ার কথা ছিল V2/V1। কারণ দেখো এর উপরে ভালো করে লক্ষ্য করো, V3/V4 ইকুয়াল টু V2/V1, বাট আমি এখানে লিখতেছি কি, V4/V3 ইকুয়াল টু কত, V1/V2 হওয়ার কথা, বাট আমি লিখতেছি V2/V1 আকারে। সেহেতু আমি যদি এটাকে একটা মাইনাস বসাই দিই, তখন কি হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, তাই না? আর নিচে থাকবে ln, আচ্ছা সরি, এখানে হচ্ছে উপরে V2/V1 আর কি, আমি বারবার ভুলে ফেলতেছি। নিচে হচ্ছে V2/V1, উপরে হচ্ছে V2/V1, নিচে হচ্ছে ln V2/V1। সেম ফ্যাক্ট, সেম ফ্যাক্ট, জাস্ট উপরে নিচে আমি করে দিলাম। তো এটা কি কাটা চলে যাচ্ছে, সেম জিনিস। তো থাকতেছে -1 -T2/T1 থাকতেছে আমার, এট লাস্ট আমার 1/T2/T1 কিন্তু থাকতেছে। তো আমি এই পুরা যে কার্নোট সাইকেলটা পাইলাম, পুরা কার্নোট সাইকেলে আমার এফিসিয়েন্সি কত আসলো, এটা ফর হোল কার্নোট সাইকেল, ইটা ইকুয়াল টু কত, 1 - T2/T1। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত efficiency for a full Carnot cycle that has scientist Carnot designed. ওকে, তো আমি কি করলাম, আমি হচ্ছে ইটার মানটা কিন্তু বের করে ফেললাম। এবার আমি কিছু ফ্যাক্ট কিছু প্রবলেম দেখবো, এই প্রবলেম গুলা থেকে আমার
কার্নো সাইকেল সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে যাবে। এই কার্নো সাইকেল পড়ার পরে আর কি রেফ্রিজারেটর পড়ার কথা। তো রেফ্রিজারেটরটা দেখা যাক পড়তে পারি কিনা এটার মধ্যে। তো আমি প্রবলেমটা লিখবো এখন। রাশি প্রবলেম। আচ্ছা, প্রবলেমটা প্রবলেম শ্রেণীতে যুক্ত মোটামুটি হার্ড প্রবলেম থেকে শুরু করতেছে। হার্ড না অ্যাকচুয়ালি, মানে বেসিক থেকেই করবো আর কি। দুটি তাপ ইঞ্জিন এ এবং বি এর মধ্যে 900 কেলভিন টেম্পারেচার, 900 কেলভিন টেম্পারেচার এ তাপ গ্রহণ করে, এ তাপ গ্রহণ করে টি কেলভিন টেম্পারেচারে তাপ বর্জন করে। দ্বিতীয় ইঞ্জিন ডি এর বর্জিত তাপ গ্রহণ করে এর বর্জিত তাপ গ্রহণ করে আহ, আমার মিটিং এন্ড হয়ে যাচ্ছে 24 মিনিটের মধ্যে। আবার এটা কি করা লাগবে? ম্যাথটা দ্রুত শেষ করার চেষ্টা করি। তাপ গ্রহণ করে 400 কেলভিন টেম্পারেচারে তাপ বর্জন করে। এবার আমার প্রশ্ন নাম্বার 1, যদি ইঞ্জিন দুইটার কাজ সমান হয় টি এর মান কত? যদি দক্ষতা সমান হয় টি এর মান কত? আচ্ছা, এবার আসি আমি আমার ইঞ্জিনের ক্ষেত্রে। এবার আমি দুইটা প্রশ্ন সলভ করব। দুইটা প্রশ্ন সলভ করার আগে আর কি আমি এ এবং বি ইঞ্জিনকে একটু সামান্য একটু অ্যানালাইসিস করে নিই। তো এই ইঞ্জিনের ক্ষেত্রে আমি কি দেখতেছি? এই ইঞ্জিনের ক্ষেত্রে এখানে করি, সমস্যা না, এক জায়গায় করলেই হচ্ছে না। এই ইঞ্জিনের ক্ষেত্রে আমার ইটা এর মান কত? 1 - T2/T1। তার মানে কত দেখো, এখানে কি দুইটা টেম্পারেচার এ এবং বি এর মধ্যে 900 কেলভিন শুরুতে ছিল, এ তাপ গ্রহণ করে টি কেলভিনে তাপ বর্জন করছে। তার মানে টি টুর মানটা হচ্ছে এখানে টি। এখানে কি 1 - T/900 হবে আমার, তাই না? এ সরি, এই জায়গার মধ্যে আমার চাপ লেগে গেছে। আহ, আচ্ছা, তো এখানে 1/T/900 হচ্ছে, তাই তো? তো আমার এখানে উপরে কত থাকতে, 900 - T আর নিচে থাকতেছে 900। আচ্ছা, আবার ইটাকে আমি কি লিখতে পারি? ইটাকে লিখতে পারি না যে W1/Q? কারণ এই ইঞ্জিনের ক্ষেত্রে আর কি, যেহেতু আমি ওয়াট টার্ম থাকে ডাব্লিউ ধরছি, তো এটাকে ধরতে পারি W1/Q। এটা হলো আমার 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। আর বি ইঞ্জিনের ক্ষেত্রে ইটা বি ইকুয়াল টু কত? 1 - T2/T2 প্রাইম/T1 প্রাইম, প্রাইম ধরলাম আর কি। তো T2 প্রাইমের মান কত? তৃতীয় ইঞ্জিন বর্জন করছে হচ্ছে 400 কেলভিন, তো 1 - 400/T। এটাও টি হবে, আর আগেটা যদি টি হয় পরেরটা টি হবে। কারণ কি, দুইটা ইঞ্জিন শ্রেণীতে যুক্ত, মানে এখানে যদি এ হয় এটা এ হইলে পরেরটা হচ্ছে বি। শ্রেণীতে যুক্ত এইটা এটা হচ্ছে যে
তাপমাত্রায় তার হচ্ছে তাপটা বর্জন করছে, তো সেই তাপমাত্রা সেটাকে আবার গ্রহণ করছে, তাই না? তো হচ্ছে এখানের মধ্যেও তোমার T1 এর মানটা আর কি টি হবে। তো আর কি আমার ইটা বি ইকুয়াল টু কত, W2/Q2 ইকুয়াল টু কত, T-400/T, জাস্ট এটা T-400, জাস্ট লসাগু করছি আর কি। তো W2/Q2 হচ্ছে এটা, তো এটা আমি দিলাম 2 নাম্বার সমীকরণ। আচ্ছা, এবার আমার 1 নাম্বার প্রশ্ন কি বলছে, যদি আমার দুইটা ইঞ্জিনের কাজ সমান হয় তাহলে আমার কাজ সমান হইলে টি এর মান কত। আচ্ছা দেখি, আমি যে উপরে রিলেশন পাইছি ওই রিলেশন থেকে আমি কিছু ইয়া করার চেষ্টা করি। আচ্ছা 1 নাম্বার ম্যাথটা করি। কাজ সমান, তার মানে কি W1 ইকুয়াল টু কত, W2, তাই না? আচ্ছা আমি দেখো আমার যে উপরে, আমি যে উপরে রিলেশন পাইছি, রিলেশনের মধ্যে কি W1 আর W1 ইকুয়াল টু W2 হয়েছে, তার মানে কি হবে এখানে W1 এর মানটাকে আমি লিখতে পারবো সরাসরি যে 900 - T/900 ইন্টু Q1, 900 - T/900 ইন্টু Q1। আর W2টা কি লিখতে পারবো, T-400/T ইন্টু Q2। ওকে, তো এবার আমি দেখি এখানে Q1/Q2 এক জায়গায় রাখি, Q1/Q2 এক জায়গায় রাখি, আর এদিক থেকে আছে T-400/T, আর উপর হচ্ছে 900/900 - T। ঠিক আছে। আচ্ছা এবার দেখো Q1/Q2 এটাকে আমি কি লিখতে পারি, Q1/Q2 কে কিন্তু আমি লিখতে পারি 900/T। ঠিক আছে, লিখতে পারি কিন্তু 900/T। কেমনে লিখতে পারি দেখো, আমি এখানে 900 কেলভিন তাপ তো গ্রহণ করছে ইয়া, তাই না? আর দ্বিতীয় ইঞ্জিন কি এর বর্জ্য তাপ গ্রহণ করছে, তার মানে এখানে কি Q1 ছিল, Q1 এর সাথে সংশ্লিষ্ট ছিল T1। আবার এখানে আমি যখন তাপ বর্জন করছি তখন কি ছিল এখানে, T1 মানে এখানে 900, সরি এখানে কিন্তু T1 মানে হচ্ছে 900, Q1 এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে 900 কেলভিন। আর এই যখন তাপ বর্জন করছে তখন এই জায়গায় ছিল T কেলভিন সেলসিয়াস, T কেলভিন টেম্পারেচার, এবং সেই ক্ষেত্রে আমার তোমার তাপ তোমার ইয়া করছে কত, Q2, তাই না? এখানে ছিল Q2, এখানে ছিল Q1, মানে T কেলভিনের সাথে সংশ্লিষ্ট হচ্ছে Q2, আর Q1 এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে 900 কেলভিন। আচ্ছা ওকে, তো এবার আমি আসি এখানে Q1/Q2 কে আমি তার মানে কি লিখতে পারবো, 900/T, কারণ হচ্ছে Q1 এর সাথে 900টা সংশ্লিষ্ট, সেখানে আমি T-400 ইন্টু 900, আর নিচে হচ্ছে আমার T ইন্টু 900 × T। এটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমার টি এর মানটা আসবে 650 কেলভিন। আমার কাছে হিসাব করা আছে জন্য আর আমি হিসাব করতেছি না, এটা জাস্ট ক্যালকুলেশন করবা। একটু ক্যালকুলেশনটা একটু জটিল, এখানে জটিল না, এই যে টি টি তো ক্যান্সেল হয়ে যায়, আর এখান থেকে গুণ দিবা, আর এখান থেকে টি এর মানটা বের করবা, শেষ। এই যে 900 এখানে কাটা যায়, আবার 900 কাটা যাচ্ছে, ইজি জাস্ট। কারণ দেখো একটা জিনিস লক্ষ্য করছো, যদি শ্রেণীতে থাকে তখন কিন্তু টেম্পারেচারটা হবে তার ইনিশিয়াল এবং ফাইনাল টেম্পারেচার দুইটার যোগফলের অর্ধেক। দেখছো ব্যাপারটা, দেখো এখানে শুরুতে কত ছিল 900, শেষে কত ছিল 400, তাই না? 900 + 400/2 কত হয়, 650 কেলভিন। দেখছো, যদি শ্রেণীতে থাকে আর যদি এটার কাজ সমান হয় তখন কি আমার টি এর মানটা হবে হচ্ছে 650 কেলভিন। তার মানে মাঝখানে যে টেম্পারেচারটা আছে আমার, যে দুইটা ইঞ্জিন যে আমার শ্রেণীতে যুক্ত করা, তার মাঝখানে যে আমার টেম্পারেচারটা সেটা হবে তার ইনিশিয়াল এবং ফাইনাল দুইটা টেম্পারেচারের অর্ধেক। আর যদি দুইটা মেশিনের যদি দক্ষতা সমান হয়, যদি দক্ষতা সমান হয়, 2 নাম্বার হচ্ছে দক্ষতা সমান হলে টি এর মান বের করতে বলছে, তাই না? ইটা ইকুয়াল টু কত বলছে, ইটা বি হইলে কত, 900 - T/900 ইকুয়াল টু T-400/T। এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তো টি ইকুয়াল টু আসবে 600 কেলভিন। তো এটা হচ্ছে আমার দক্ষতা যদি সমান হয় ওই দুইটা ইঞ্জিনের, তাহলে টি এর মান। আর যদি এখানে আমার কাজ সমান হয়, কাজ সমান হইলে কি টি এর মানটা 650 আসে, তার মানে ইনিশিয়াল এবং ফাইনাল, প্রথম প্রথম এবং শেষ ইঞ্জিনের ইনিশিয়াল যথাক্রমে প্রথম এবং শেষ টেম্পারেচারের এভারেজের সমান। তো এখানে আশা করি তোমাদের এই তাপগতিবিদ্যার ম্যাথ গুলোর মধ্যে
এই ম্যাথটা ছিল একটা, আরেকটা ম্যাথ করতে চাইছিলাম, বাট অ্যাকচুয়ালি আমার মিটিং টাইমটা আউট হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে ইনশাল্লাহ আমি আরেকটা ম্যাথ এবং কার্নোর সাইকেল বাদে আরেকটা যে আছে রেফ্রিজারেশন সাইকেল, সেটাও ব্যাখ্যা করার চেষ্টা করব এবং সেই বিষয়কে আমি ম্যাথ দেখব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকুক। আশা করি হচ্ছে তোমরা বুঝতে পারছো যা যা করছি। তো আজকে এই পর্যন্ত থাকুক। সেকেন্ড লয়ের একটা প্রবলেম অনুযায়ী একটা প্রবলেম করাই আর কি শেষ করে দিলাম। তো আই হোপ সবাই বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।